আসন বদল হয়ে গেল, যিনি এখানকার বিধায়ক ছিলেন তিনি অন্য জায়গায় প্রার্থী হয়ে গেলেন, ওখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি এখানে প্রার্থী হলেন বা কেউ হলেনই না। তৃণমূলের প্রার্থী তালিকায় যারা রয়েছেন এরকম 15 জনের আসন বদল হয়েছে। কিন্তু কেন? নেপথ্যে কি অঙ্ক? এটা নিয়েই শুরু করব আজকে দমদার দুপুরে। ঠিক কোন কারণে এই ধরনের প্রার্থী বদল হলো, এখনো পর্যন্ত যে কারণ হিসেবে উঠে আসছে সেটা আপনাদের দেখাবো, যেখানে পারফরমেন্সের হিসেব দেখা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যিনি প্রার্থী তার এলাকায় ঘুরে কাজ করার ক্ষমতা আছে কিনা, সাংগঠনিক দক্ষতা কিনা, আর কি কি জানবো। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, একেবারে দেখো, বলা যেতে পারে যে অতি সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের যতগুলো ক্যান্ডিডেট লিস্ট বেরিয়েছে তার মধ্যে সব থেকে বড় বোধহয় পরীক্ষা নিরীক্ষা কিন্তু এবারে যে ক্যান্ডিডেট লিস্ট সেই ক্যান্ডিডেট লিস্টে হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে প্রায় ৭৪ জন যারা সিটিং এমএলএ রয়েছেন অর্থাৎ যারা এই মুহূর্তে বিধায়ক, তাদের কিন্তু টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। এবং পাশাপাশি যেটা তুমি উল্লেখ করছিলে যে এক্ষেত্রে 14 জনের মধ্যে কিন্তু 14 জন যারা বিধায়ক রয়েছেন তাদের কিন্তু সিট পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই তোমাকে জানিয়ে রাখি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দু ক্ষেত্রেই কিন্তু রাজ্যের মন্ত্রীরাও রয়েছেন। এক্ষেত্রে দু ক্ষেত্রেই কিন্তু এমন মন্ত্রী রয়েছেন যে যাদের মন্ত্রীর টিকিট দেওয়া হয়নি, আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মন্ত্রীর যে সিটটা সেই সিটটা কিন্তু সেক্ষেত্রে বদল করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এখন নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে 26-এর যে ইলেকশনের দিকে কার্যত বিজেপি তৃণমূল দুজনেই কিন্তু একেবারে বলা যেতে পারে তীব্র লড়াইয়ের জায়গা তারা তৈরি করতে চাইছে, যেখানে তৃণমূল একেবারে কনফিডেন্ট যে তাদের আসন সংখ্যা সেক্ষেত্রে 250 পেরিয়ে যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এই এত বড় তৃণমূলের পরীক্ষা নিরীক্ষা কিন্তু অতি সাম্প্রতিককালে দেখা যায়নি। যে বিষয়টা তোমাকে বলছিলাম যে কি কারণে, যেটা তুমিও বলছিলে যে কি কারণে এই পরিবর্তন, তৃণমূল সূত্রে যেটা বলা হচ্ছে যে তারা মনে করছেন যে একমাত্র পারফরমেন্সে কিন্তু এর পেছনে মূল কারণ। আরও একটা গুরুত্বপূর্ণ কিন্তু এবারের লিস্টে রয়েছে, সেই জিনিসটা তোমাকে বলি, সেটা হচ্ছে এবারের যে লিস্ট সেই লিস্টে কিন্তু সেলিব্রিটি নির্ভরতা তৃণমূলে কিন্তু অনেক কমে গেছে। বরঞ্চ সেখানে দেখা যাচ্ছে যে যারা হার্ডকোর পার্টি করছেন, একদম বুথ লেভেল থেকে যারা পার্টি করে এসেছেন সেই পার্টি কর্মীদের কিন্তু সেখানে অনেক বেশি সুযোগ দেওয়া হচ্ছে। বরঞ্চ বলা যেতে পারে যে দুজন বাদ দিয়ে, অর্থাৎ দুজন তারা স্পোর্টস সেলিব্রিটি অর্থাৎ সেক্ষেত্রে স্বপ্না বর্মন এবং শিবশঙ্কর পাল, এই দুজন বাদ দিয়ে নতুন করে কোনো সেলিব্রিটিকে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এবার কিন্তু ক্যান্ডিডেট করা হয়নি। এবং এক্ষেত্রে বুথ লেভেলের যে কর্মী তাদের উপরেই ভরসা করা হয়েছে। আর বাদ দেওয়ার ক্ষেত্রে একমাত্র তারা মনে করছেন যে পারফরমেন্সের কারণ, যেখানে তাদের কর্মদক্ষতা, জনসংযোগ এবং সাংগঠন সবকিছু মিলিয়েই কিন্তু কার্যত এই বাদ পড়ার যে সিদ্ধান্তটা সেটা নেওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে। একদমই। এবং যেরকম শ্রেয়সী বললো, আমি যদি গোটা বিষয়টা একটু সাম অফ করি, তাহলে পারফরমেন্সের যা হিসেব, কি কাজ করেছেন সেটা দেখা হয়েছে, যিনি প্রার্থী তার এলাকায় ঘুরে কাজ করার ক্ষমতা আছে কিনা সেটা দেখা হয়েছে, সাংগঠনিক দক্ষতা অর্থাৎ এলাকা সংগঠন সাজানো, সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার ক্ষমতা আছে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে। আর 3 নাম্বার যদি দেখি, বিধায়ক হিসেবে ভোটের আগে রাস্তায় নেমেছেন নাকি সারা বছর কাজ করেছেন সেটাও দেখার হয়েছে। এবং 4 নম্বর পয়েন্ট যেটা উঠে আসছে, কয়েকজন বিধায়কের ক্ষেত্রে বিক্ষুব্ধদের একটা চোরা স্রোত রয়েছে, দলের অন্দরে ক্ষোভ থাকবে না সেখানে তাকে দেয়া হয়েছে। আর কয়েকটি হারা আসন যেখানে শক্তিশালী যারা প্রার্থী আছেন তাদের দেয়া হয়েছে বলে জানা গেছে। আমরা আরেকটু গোটা বিষয়টা যদি বুঝে নেওয়ার চেষ্টা করি, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন। সুমনদা, একটা সময় এসে বাম আমলেও কিন্তু এরকম ম্যাসিভ একটা রদবদল করা হয়েছিল এবং সেখানেও কিন্তু এমন প্রার্থী বদল করা হয়েছিল চোখে পড়ার মতন, এবং তাতে তারা ফায়দাও তুলেছিল। সেটা কি তৃণমূল কোনো রকমভাবে বুঝতে পারছে যে অ্যান্টি ইনকামবেন্সি হয়েছে একেবারে কিছু কিছু আসন ভিত্তিক জায়গায়, এবং সেটা এমনই যে কোনো রকম সেলিব্রিটি দিয়ে সেটা ভরাট করা যাবে না, সাংগঠনিক দক্ষতাওয়ালা কাউকে চাই? দেখুন সব্যসাচী, আপনি যেটা বললেন যে একটা তো 15 বছর যে সরকারটা আছে তার বিপক্ষে একটা সবসময় প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বয়। আপনি যেটা বলছেন যে সিপিএম এই কাজটা করেছিল 2001 সালের নির্বাচনে, যে নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, এবার নয় নেভার। তখন সিপিএম প্রায় 100 জন বিধায়ককে বদলে দিয়েছিল এবং সিপিএম বলেছিল যে এটাই নতুন সরকার, মানে তারাই পরিবর্তন করছে। তো আমার মনে হয় যে সিপিএম গোছের বিষয় এখানেও তৃণমূল। হ্যাঁ, তো আপনি যদি দেখেন যে তৃণমূল সেই চেঞ্জটা আনলো 15 বছর বাদে, অর্থাৎ তৃণমূল যখন 15 বছর শাসন করে ফেলেছে, সেই 15 বছর শাসনের পরে তৃণমূল এই চ্যালেঞ্জটা নিল।
তার দুটো কারণ আমার মনে হয়। একটা, প্রথম কারণ আমার মনে হয় যে সবচেয়ে জরুরি কারণ, যে সংগঠনের লোককে আনা। প্রথমত একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে ল্যাটারাল এন্ট্রি, মানে আগে তৃণমূলে যতটা সেলিব্রিটি প্রার্থী বা অন্য মানে অন্য বৃত্তের প্রার্থীদের নিয়ে আসা হতো, তার চাইতে দলের মধ্যে যে লোকগুলো কাজ করছে তাদেরকেই তুলে আনা। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মদত দেন। দ্বিতীয়ত, এই প্রবণতাটা 2026-এর ইলেকশনে একটা মানে বাড়তি সুযোগ রয়েছে। সেটার কারণটা হচ্ছে এই, যেহেতু এই নির্বাচনে এখনো অনেক ভোটারের নাম ভোটার তালিকায় ঝুলে আছে, যেখানে বিএলএদের কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, বিএলএ 2দের কিভাবে নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ আপনি একটা কেন্দ্রে একজন সেলিব্রিটিকে প্রার্থী করলেন বা এমন একজনকে প্রার্থী করলেন যে সংগঠনকে চেনে না, সে তো জানে না যে কতজন ভোটার এখনো ঝুলে আছে, কতজনকে ফেরত আনানোর জন্য রোজ লড়াই করতে হবে। এই যে স্ট্রাকচারাল যে মানে হেল্পটা দরকার, আমার মনে হয় সেটা একটা বড় কারণ তৃণমূলে এই প্রার্থী বদলের ক্ষেত্রে। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলবো, যে আপনি যখন প্রার্থী বদল দেখছেন তার সাথে কিন্তু আরেকটা জিনিসও আছে, যে অনেক ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করা একদমই একদমই। মানে আমি আপনাকে আগের দিনও বলছিলাম, ধরুন রানা চ্যাটার্জি, যিনি একজন খুব পপুলার বিধায়ক ছিলেন বালিতে, তাকে মানে পপুলার, খুব একটা বাঙালি ফেস সব, যেহেতু কৈলাস মিশ্রকে আনা হয়েছে বালিতে, যে আবার একটা যুবর সভাপতি, সেহেতু রানাকে নিয়ে যাওয়া হয়েছে শিবপুরে, যেখানে মনোজ তিওয়ারিকে নিয়ে অনেক ক্ষোভ। একদমই একদমই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।